আজকে আমরা দশম শ্রেণীর গণিতে পরিমিতি অধ্যায়টি থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান দেখব। প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। পরবর্তী গণিতে বোর্ড প্রশ্ন সমাধান পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো। তাহলে চলো শুরু করি। এখানে প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান। এর উচ্চতা 3 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। আর ক নম্বর প্রশ্নে জানতে চাইছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। খ নম্বরে বলছে ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্নে জানতে চাইছে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস ও উচ্চতাকে ভিতরের ব্যাস ধরে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলেও প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত তা সেটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা ক নাম্বারটা দেখব। এই ক নাম্বার প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো সংশ্লিষ্টতা নেই। এটা একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, বাহু দুইটাকে যদি আমরা ধরি এ এবং বি, আর অন্তর্ভুক্ত কোণ এটাকে যদি আমরা থিটা ধরি, একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি জানি, হাফ এ বি সাইন থিটা। এখন আমরা লিখব ধরি ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 19 সেন্টিমিটার, বি সমান 20 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল 45 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা আমরা আগে লিখে রেখেছি, হাফ ইন্টু এ এর মান 19, বি এর মান 20 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। 2 দ্বারা 20কে কাটলে এখানে 10, তাহলে এটা 19 দ্বারা 10কে গুণ করলে 190 ইন্টু আর সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তোমরা ক্যালকুলেটর বসায় বের করতে পারো। তো এটা যদি এই মানটা যদি পুরোটাকে ক্যালকুলেটর বসাও আসবে, এটাকে তোমরা ক্যালকুলেটর বসালে আসবে 134.35 বর্গ সেন্টিমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটা সমাধানের জন্য আমাদের যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আয়তকার ঘনবস্তু সম্পর্কে তোমাদের জানতে হবে। যে একটা যদি আয়তকার ঘনবস্তু আঁকি, ধরো এটা একটা আয়ত আঁকলাম, আর এইটার মতো করে আরেকটা আয়ত আঁকবো একটু নিচে। এখন এটাকে এই কর্ণটা, এই কোণা আর এই কোণাটা যোগ করে দিব এবং এগুলো এই বাহুগুলোতে যোগ করে দিব। তাহলে এটা একটা আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু উদাহরণ তোমাদের ইট দেখতে পাবো, ইট হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু। তাহলে এটা কয়েকটা বিন্দু আছে এ বি সি ডি ই এফ জি এইচ, আমরা প্রত্যেকটা বিন্দু ধরে নিলাম। এখন আয়তকার বস্তু কি কি আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য এটাকে আমরা যদি এ ধরি, আর প্রস্থ কোণটা এ থেকে এই ই বিন্দু পর্যন্ত এটাকে আমরা বি ধরি, তার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। আর উচ্চতা কোণটা এ বিন্দু থেকে এ বিন্দু, এইটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতাটাকে যদি আমরা সি ধরি, তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে, ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে এই যে এটা হচ্ছে ভূমি, ই এ বি ডি, এই যে 4টা বিন্দু দিয়ে এটা হচ্ছে ভূমি। তা ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমিটা একটা আয়ত, তাহলে আয়তর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাই দৈর্ঘ্যটাকে আমরা কি ধরছি, দৈর্ঘ্যটাকে আমরা এ ধরছি আর প্রস্থটাকে বি ধরছি, তাহলে এ বি, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর এটার টোটাল ক্ষেত্রফল মানে আয়তকার ঘনবস্তুর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা তোমাদের বইয়ের লেখা আছে সূত্রটা সরাসরি। এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ আর সি হচ্ছে উচ্চতা।
আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল। তারপরে তোমার এই আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কর্ণটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র। আর কি আছে? আয়তন। তাহলে আয়তনের সূত্রটা কী দাঁড়াবে? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ বি গুণন সি। তাহলে এ বি সি হচ্ছে আয়তকার ঘনবস্তুর আয়তন। তো প্রথমে কিভাবে শুরু করবা? প্রথমে লিখবা ধরে। আমাদের তো ঘনবস্তুর দৈর্ঘ্যটা জানা নাই, তাহলে আমরা ঘনবস্তুর দৈর্ঘ্যটা ধরে নিব। ধরে ঘনবস্তুটির দৈর্ঘ্য এ মিটার। ঘনবস্তুটির দৈর্ঘ্য এ মিটার। ঘনবস্তুটির প্রস্থ আমরা এটাকে ধরবো বি মিটার। ঘনবস্তুটির উচ্চতা, ঘনবস্তুর উচ্চতা সি ধরবো, আর ঘনবস্তুর উচ্চতার মানটা এখানে দেওয়াই ছিল 3 মিটার, তাহলে 3 মিটার। আমরা জানি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে, তাহলে আমরা প্রথমে এটা লিখে নিব যে ধরি ঘনবস্তুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত। বলছে যে আয়তকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান। তার মানে ভূমির ক্ষেত্রফলটা লাগবে। সুতরাং আমরা লিখতে পারি ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল হচ্ছে, এটা যেহেতু আয়তকার তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যের মান কত ধরছি? এ ধরছি, তাহলে এ লিখবা, আর প্রস্থের মান ধরবা বি। আবার এখানে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া ছিল, তাহলে আমরা ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটাকে বের করব। আমরা ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এখানে দৈর্ঘ্যের মান এ ধরছি, তাহলে এ স্কোয়ার, আর প্রস্থ বি ধরছি বি স্কোয়ার প্লাস উচ্চতা সি স্কোয়ার। এখন আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি, এখানে আমাদের ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল 48 বর্গমিটার, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 13 মিটার। তাহলে এখানে আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা প্রশ্নের মধ্যে কি লিখতে পারি? প্রশ্ন মতে এবি সমান 48। আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 13 মিটার, তাহলে এখানে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করছি √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 13, কারণ কর্ণের দৈর্ঘ্য সেম। এখানে √ আছে আর এখানে √ সরাইতে হবে, তাহলে এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। তাই বর্গ করে দিলে দাঁড়াবে √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর 13 স্কোয়ার। এখানে পাশে লিখে দেওয়া যে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এখানে বর্গ করলে এই √ a স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, আর এখানে 13কে স্কোয়ার করলে 169। তারপর এখানে যে সি এর মান, উচ্চতা, এই সি এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল 3 মিটার, তাহলে আমরা ওই সি এর মানটা বসাই দিতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে এখানে সি এর মান বসাই দিলে 3 স্কোয়ার সমান 169। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার 9 সমান 169। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 169, এখানে প্লাস ছিল, এটাকে প্রকারান্তর করলে এটা মাইনাস হয়ে যাবে সমান, তো এটা হবে 160। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিই। আমাদের যেহেতু প্রশ্নে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে চাইছে, অর্থাৎ এ আর বি এর মানটা বের করতে হবে। তো এখন আমরা যদি a প্লাস বি এর মানটা বের করতে পারি এবং a মাইনাস বি এর মানটা বের করতে পারি 1 আর 2 নং সমীকরণ ব্যবহার করে, তাহলে আমরা ইজিলি এ এবং বি এর মান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থটা বের করতে পারবো। এটার জন্য আমরা একবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাবো, আরেকবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করব। আমরা জানি
এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই বি স্কোয়ারটাকে যদি এর সাথে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এভাবে লেখা যায়। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা পেয়েছি 160। তাহলে এখানে আমরা এই অংশের পরিবর্তে 160 লিখতে পারি প্লাস 2 ইন্টু আর এ বি এর মান, এ বি এর মানটা 1 নং সমীকরণে কত পেয়েছি 48। তো এটাকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 256। তো আবার এখানে স্কোয়ার ছিল, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মান আসছে 256, তাহলে এ প্লাস বি হবে √256 সমান সমান, এটাকে বর্গমূল করলে তোমার আসবে হচ্ছে 16। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। আমরা সেম কাজটা করব। এখন আমরা এ মাইনাস বি এর সূত্রটা বসাবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি জানো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বিটাকে যদি এর পাশে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এখন মান বসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 160 মাইনাস 2 ইন্টু আর এ বি এর মান 48। তো এটা যদি ক্যালকুলেশন করো 64 আসবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মান আসলো 64। তাহলে এ মাইনাস এ বি এর মান কত আসবে, এটাকে রুট করে দাও, 64 সমান 8। তাহলে এটাকে 4 নং সমীকরণ দাও। এখন 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণকে একবার যোগ করবা, যোগ করলে তোমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবা। আচ্ছা 3 নং আর 4 নং সমীকরণটাকে এখন যোগ করে দিই, 3 প্লাস 4। তাহলে 3 নং সমীকরণটা কি ছিল, এ প্লাস বি সমান 16 আর 4 নং সমীকরণটা ছিল এ মাইনাস বি সমান 8। এ আর এ হবে 2a মাইনাস বি আর প্লাস বি কাটা সমান 16 আর 8 যোগ করলে 24। তাহলে এ সমান সমান 24/2 সমান 12। তাহলে এ আমরা এ পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে তোমার আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য। এখন আমরা প্রস্থটা বের করব। এখন এই এ এর মান যে কোনো একটা সমীকরণে বসালে বি এর মানটা পাবা। 3 নঙে বসাইতে পারো, 4 নঙে বসো। তাহলে এ এর মান 3 নঙে বসিয়ে পাই, 3 নঙে বসিয়ে 3 নংটা কি ছিল, এ প্লাস বি সমান 16। তাহলে আমরা এ এর মান পেয়েছি 12, তাহলে এর পজিশনে 12 প্লাস বি সমান 16। তাহলে বি সমান 16 মাইনাস 12 সমান 4। তাহলে এটা হচ্ছে প্রস্থের মান। সবার শেষে নিচে লিখে দেবা যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 12 মিটার আর প্রস্থটা বি সমান 4 মিটার। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা গ নাম্বারটা দেখব। এখানে গ নাম্বার প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর সাথে তোমাদের 16.4 অধ্যায়টির 10 নম্বর প্রশ্নটার মিল আছে দেখবা। তাহলে তোমরা যারা 16.4 10 নম্বর অঙ্কটা পারবা, এটাও আশা করি পারবা। তো আমরা প্রশ্নটা আগে দেখি। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস আর ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত ছিল 13 মিটার, মানে এটাকে বাইরের ব্যাস ধরতে বলছে। আর উচ্চতাকে ভিতরের ব্যাস, তাহলে উচ্চতা কত ছিল, উচ্চতা ছিল 3 মিটার, এটাকে ভিতরের ব্যাস ধরে। এবং 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ, এবং লোহার পাইপের উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে বাইরের ব্যাস কত হবে 13 মিটার হবে, আর ভিতরের ব্যাস কত হবে 3 মিটার এবং 5 সেন্টিমিটার। কিন্তু আরেকটা বিষয় দেখো, এখানে আমাদের এটা সেন্টিমিটার এককে দেওয়া, তারপরে এটাও ঘন সেন্টিমিটার দেওয়া, আর এটা গ্রাম। তার মানে আমাদের যে এককগুলা ছিল এটা কিন্তু মিটার এককে ছিল, এটাও মিটার এককে ছিল। তাহলে মিটারটাকে আমাদের প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে।
প্রথমে আমরা লিখব শর্ত মতে বা প্রশ্ন মতে, যেটা বলো প্রশ্ন মতে পাইপের বাহিরের ব্যাস, পাইপের বাহিরের ব্যাস। আচ্ছা, এখন পাইপের বাহিরের ব্যাস বলতে কোনটা? এখানে যে একটা পাইপ দেখতে পাচ্ছ, এইটার সেন্টার যদি এটা হয় তাহলে এটা হচ্ছে পাইপের ব্যাসার্ধ, এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, এটা ধরো R1। আর পাইপের ব্যাসার্ধ তাহলে এই পুরোটা হচ্ছে পাইপের ব্যাস। আবার যদি আমরা বাহিরেরটা কল্পনা করি, তাই বাহিরের এইটা এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে এটা হচ্ছে বাহিরের ব্যাস আর এটা হচ্ছে ভিতরের ব্যাস। আর পাইপের উচ্চতা, তাহলে পাইপের উচ্চতা আছে এখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে এইচ এর মান। আচ্ছা, তাহলে পাইপের বাহিরের ব্যাস কত ছিল? কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণ ছিল 13, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 13, তাহলে ব্যাস সমান 13। আর আমরা তাহলে এইটার ব্যাস 13 হলে এটার ব্যাসার্ধ কত হবে? আমরা বাইরের ব্যাসার্ধটা বের করব, ব্যাসার্ধ সমান সমান, আচ্ছা ব্যাসার্ধটাকে আমরা বড় আর ধরি, বাহিরের ব্যাসার্ধটাকে বড় আর ধরবো আর ভিতরের ব্যাসার্ধটাকে ছোট আর ধরবো, তাহলে ব্যাসার্ধ কত হবে? 13/2। আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এই জন্য ব্যাসটাকে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমরা এই বিন্দু থেকে এতটুকু দূরত্বটাকে আমরা ছোট আর ধরবো, আর এখান থেকে বাইরের ব্যাসার্ধটাকে আমরা বড় আর ধরতেছি, তাহলে ব্যাসার্ধ। আর এখানে এইচ এর মানটা দেওয়া ছিল আমাদের 5 সেন্টিমিটার, প্রশ্নে দেওয়া ছিল, তাহলে এটাকে ভাগ করলে আসবে তোমার 6.5 মিটার। আর আমরা আগে বলছি যে এটাকে সেন্টিমিটার নিতে হবে, কারণ আমাদের সব মান সেন্টিমিটার বের করতে হবে, ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে 100 দ্বারা গুণ করে দিবা, 100 সেন্টিমিটার সমান 650 সেন্টিমিটার। পাইপের ভিতরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাস ছিল তোমার 3 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু দূরত্ব ছিল 3 সেন্টিমিটার। আচ্ছা, পাইপের ভিতরের ব্যাস অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব দেওয়া ছিল 3 মিটার, তাহলে 3 মিটারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব আর ব্যাসার্ধ বের করব। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে, আর ভিতরের ব্যাসার্ধটাকে আমরা ছোট আর ধরছি, তাহলে আর সমান 3/2। ব্যাসটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে ব্যাসার্ধ পাবো এত মিটার, তো 1.5 মিটার। আর এটা মিটারে আছে, এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব, ওই যে আগে যেভাবে নিচ্ছি সেমভাবে, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করে দেব, সেন্টিমিটার 150 সেন্টিমিটার। তাহলে এই পাইপের বাহিরের ব্যাসার্ধ পেলাম 650 সেন্টিমিটার আর ভিতরের ব্যাসার্ধ পেলাম 150 সেন্টিমিটার। আর আমাদের প্রশ্নে যেহেতু ঘন সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের প্রতি ঘন সেন্টিমিটার বের করতে বলছে, আর ঘন সেন্টিমিটার হচ্ছে আয়তনের একক, তাহলে আমাদের প্রথমে পাইপের আয়তনটা বের করে নিতে হবে। আর পাইপের লোহার আয়তন আমরা কিভাবে বের করব? আমরা যদি এই পাইপের বাহিরের আয়তনটা বের করি এবং পাইপের ভিতরের অংশের আয়তনটা বের করি, বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তনটাকে বাদ দিলে আমরা এই শুধু লোহার আয়তনটা পাবো। আমরা বেলনাকার পাইপের বা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি, আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই এর মান ফিক্সড 3.1416, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা। তো এখন আমাদের তো ব্যাসার্ধ দুইটা পাইছি, একটা বাইরের ব্যাসার্ধ আর একটা ভিতরের ব্যাসার্ধ। ওই বাইরের ব্যাসার্ধ দিয়ে বাইরের আয়তনটা বের করব আর ভিতরের ব্যাসার্ধ দিয়ে ভিতরের আয়তনটা বের করব। সুতরাং আমাদের লোহার আয়তনটা বের করতে হবে। আমরা যদি এই লোহার বাইরের আয়তন থেকে আমরা যদি লোহার ভিতরের আয়তনটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা লোহার আয়তনটা পাবো। সুতরাং লিখবা লোহার আয়তন তাহলে বাহিরের আয়তন এই সূত্র বসাবা, আর এখানে আর এর জায়গায় আমরা বাহিরের ব্যাসার্ধ দিব বড় আর, তাহলে পাই বড় আর স্কোয়ার এইচ, তারপর বিয়োগ দিব আমরা ভিতরের ব্যাসার্ধ, ভিতরের আয়তন এইটা, তো এটা হবে পাই
ছোট আর, ভিতরে ব্যাসার্ধ ছোট আর ধরছি, আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে পাই এইচ আছে, এখানেও পাই এইচ আছে। পাই এইচটা যদি কমন তাহলে এখানে থাকতেছে আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এখন মান বসাও। পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু এইচ। এইচের মান কত? 5 সেন্টিমিটার ইন্টু, তারপর আর বড় আর এর মান কত বের হয়েছে? 650। তাহলে এখানে লিখো 650 স্কোয়ার মাইনাস ছোট আর এর মান কত? 150। তাহলে এখানে লিখো 150 স্কোয়ার। 6283200 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। তো এখন কি করবা, আমাদের এখানে প্রশ্নে দেওয়া ছিল প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, আর আমাদের পাইপে লোহার ওজনটা বের করতে হবে। তাহলে এখন লিখবা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে এখানে যে লোহার আয়তনটা বের করছে এত ঘন সেন্টিমিটার, সুতরাং একের জায়গায় এটা বসো, 6283200 ঘন সেন্টিমিটার লোহার ওজন। তাহলে 7.2 এর সাথে এইটাকে গুণ করে দাও, 7.2 ইন্টু 6283200। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেটারে গুণ করে দিলে আসবে 45239040 গ্রাম। আর এই ওজনটা যেহেতু গ্রামে আছে, তোমরা চাইলে কেজিতে নিয়ে নিতে পারো। তাহলে কেজিতে নিলে কি করবা, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ করে দিবা। তো এই পুরোটাকে 1000 দ্বারা ভাগ করে দাও, 23940। তো এটাকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে চলে যাবে, কিলোগ্রাম এককে চলে যাবে। ভাগ দিলে আসবে 45239.040 কেজি। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, বাহিরের ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর ধরবো আর ভিতরেরটাকে স্মল আর ধরবো। তারপর বাহিরের আয়তনটা বের করব ব্যাসার্ধ বের করে, আর ভিতরের ব্যাসার্ধ বের করে ভিতরের আয়তনটা বের করব। দুইটা আয়তনকে বিয়োগ করলে আমরা লোহার আয়তনটা পাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।